নমস্কার, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। রোশনাইয়ের আজকের পর্বে রোশনাইয়ের জন্য নাকি বাড়িতে পুলিশ এলো, রোশনাই বাড়িতে বিয়ে করে আসার পর নাকি বাড়িতে পুলিশ এলো, এমন কথা বলছে নয়না। তো এটা শুনে আরণ্যক বলছে, না না, আপনারা যাকে অলক্ষ্মী বলছেন দেখবেন এই হচ্ছে আপনাদের বাড়ির লক্ষ্মী, আর এটা আপনারা নিজের মুখে স্বীকার করবেন। তখন নয়না বলছে, সে কি, এই কথাটা আপনি কি করে জানলেন? বলে, আপনি যেরকমভাবে ধারণা করে নিয়েছেন যে উনি অলক্ষ্মী, ঠিক সেরকমভাবে আমি বুঝতে পেরেছি যে উনি হচ্ছেন বাড়ির লক্ষ্মী। আর আয়ুষ বলছে, মা, পুলিশ শুধু তোমার বাড়িতে এসছে এমনটা তো নয়, অনেকের বাড়িতেই গেছে, সুতরাং এর সঙ্গে লক্ষ্মী অলক্ষ্মীর কোনো সম্পর্ক নেই। এদিকে আরণ্যকের জন্য বাড়ি থেকে কিন্তু খাবার প্যাক করে দেওয়া হয়েছে, মানে বাড়িতে যত মাখন মিষ্টি যত রকমের কিছু বানানো হয়েছে সব কিছু, ঘি। তো আরণ্যক বলছে, কি বলছিস কি, এসবের কি দরকার ছিল? আয়ুষ বলছে, কি কি দরকার ছিল আবার কি? তুই তুই আমার বন্ধু বলে কথা, আর তুই আমাদের জন্য এত কিছু করলি, আর তাছাড়া তুই আমাদের বাড়িতে এসেছিস, তো আমাদের বাড়িতে এত কিছু বানানো হয়েছে নিজে হাতে, মেঘনা নিজে হাতে বানিয়েছে, তো তোকে আমরা দেবো না? কি বলছিস? মেঘনা বলছে, মানে রোশনাই আর কি, যে হ্যাঁ, এই সব কিছু আমি নিজে হাতে বানিয়েছি, সব খাঁটি জিনিস, শহরে তো এই খাঁটি জিনিস পাওয়া যায় না, আপনি এগুলো নিয়ে যান। আর দিদিকে বলবেন যে তার একটা ছোট্ট বোন এখানে আছে, সে তাকে পাঠিয়েছে, আর এগুলো যাতে সে খায়, তার আর তার বেবির জন্যে খুব ভালো হবে। আপনি অবশ্যই আপনার বউকে খাওয়াবেন, আর হ্যাঁ, বাড়ির সবাইকেও দেবেন, আমি সবার জন্য প্যাক করে দিয়েছি বেশি করে। আয়ুষের মা বলছে, হ্যাঁ, গিয়ে তুমি তোমার মায়ের হাতে দিও। তারপরে বলছে, ও, তোমার তো ঠাকুমা দাদুও বেঁচে আছে, তাহলে তুমি ঠাকুমার হাতে দেবে, সবাইকে খেতে বলবে, আর বলবে যে তোমার বউকে যাতে বেশি বেশি করে দেয়, আর সবাইও যাতে ভালো মতো খায় আর তোমার বউকেও খাওয়ায়। আরণ্যক বলছে, থ্যাংক ইউ মেঘনা, আপনি যে আমার ব্যাপারে এত কিছু ভেবেছেন। তখন বলছে, ভাবার কি আছে, আর কি এমন ভাবলাম, দিদি সন্তান সম্ভবা, এই সময় তো দিদির শরীরটা ঠিক রাখতে হবে, আর এই খাবারগুলো খেলে দিদির শরীরটা ঠিক থাকবে। আরণ্যক বলছে, এই শোন, মানে আয়ুষ বলছে আর কি আরণ্যককে, যে শোন, বেবি হওয়ার পর কিন্তু তোকে তোর বউ বাচ্চাকে নিয়ে এখানে আসতেই হবে, বুঝতে পেরেছিস? আর তুই তো শুনেই গেলি যে আমি এখানেই থাকবো, আসবি কিন্তু। তখন আরণ্যক বলছে রোশনার দিকে তাকিয়ে, চেষ্টা করব। রোশনাই বলছে, ওমা, চেষ্টা করবেন কেন, অবশ্যই দিদিকে নিয়ে আসবেন, আপনার বাচ্চাকে নিয়ে আসবেন, আর দিদিকে বলবেন যে এখানেও তার একটা ছোট্ট বোন আছে, যাতে তার বোনের সংসারটা দেখে যায়। আরণ্যক বলছে, ঠিক আছে, আপনি যখন চাইছেন আমি আমার বউ বাচ্চাকে অবশ্যই নিয়ে আসবো। তখন আয়ুষের মা বলছে, হ্যাঁ, সামনেই তো আমার নাতির জন্মদিন, শুনলেই তো, তো সেই নাতির জন্মদিনে তুমি অবশ্যই আসবে, আর বউ বাচ্চা, যদি বউয়ের শরীর ভালো থাকে তাহলে অবশ্যই তাকেও নিয়ে আসবে। আর এখন তো আমাদের বাড়িতে অনুষ্ঠান লেগেই থাকবে, এরপরে তো ওই বড় ছেলের বড় মেয়ের বিয়ে আছে, আর বড় মেয়ে কিন্তু আড়াল থেকে শুনছে যে তারপরে সেই বিয়ের অনুষ্ঠানেও তোমাদের আসতে হবে সপরিবারে। রোশনাই তখন বলছে, কিন্তু মা, ও তো, ওর তো বিয়ে এখনো ঠিক হয়নি। বলছে, হ্যাঁ, ঠিক হয়নি, তবে ঠিক হয়ে যাবে, ছেলে আমরা পছন্দ করে রেখেছি, সেই ছেলের সাথে আমি বিয়ে দেবো। তখন রোশনাই বলছে, কিন্তু মা, ও তো পড়াশোনা করতে চায়। তখন এটা শুনে কিন্তু বাড়ির আশেপাশে ওরা একটু চুপ করে যায়, কারণ বুঝতে পেরেছে এবার বকা খাবে। তখন ওর মা বলছে, আচ্ছা, বিয়ে দেওয়ার বয়সে বিয়ে দিতেই হবে। ওদিকে আয়ুষ বলছে, আচ্ছা আচ্ছা, এইসব কথা এখন থাক, মেঘনাকেও বলছে থাক, আরণ্যক তো যাবে, তারপরে না হয় এসব কথা হবে। কিন্তু তাও কিন্তু রোশনাই বলে যাচ্ছে যে দেখুন, আপনিই তো বললেন সেদিন যে আপনারা পড়াশোনা জানেন না, তাই পুলিশ আপনাদেরকে বোকা বানিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার উদাহরণই দিচ্ছি, তাহলে ও যদি পড়াশোনা করে তাহলে অসুবিধাটা কিসের? আরণ্যক তখন বলছে যে, মানে রিকোয়েস্ট করছিল রোশনাই আর কি, যে পড়াশোনাটা যাতে ওকে করতে বাধা না দেওয়া হয়। এবার আরণ্যক বলছে যে, সরি, আপনাদের পরিবারের ব্যাপারে আমার ইন্টারফেয়ার করার কোনো রাইট নেই, তবুও আমি বলছি, এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়ে, আর তাদেরকে পড়াশোনা করতে দেওয়াটা অবশ্যই উচিত, তারপর ওরা নিজের পায়ে দাঁড়াবে, অবশ্যই এটা করতে দেওয়া উচিত। তখন আয়ুষের মা বলছে, হ্যাঁ বাবা, করবে তো, সব করবে, কিন্তু বিয়ের পর এই বাড়িতে এসব চলবে না, ওই বাড়িতে গিয়ে করবে, তাই বলছে। তারপর আরণ্যককে বলছে, আচ্ছা বাবা, তুমি এসো, তোমার তো আবার জিনিসপত্র গোছগাছ হয়নি। তখন বলছে, হ্যাঁ, তখন আরণ্যক কিন্তু গোছগাছ করতে চলে যায়। এদিকে তনুশ্রী বলছে রাজাকে, তুমি কি বললে, তোমার বাবার অনেক টাকা থাকলে তুমি যা ইচ্ছে তাই করতে? তবে শুনে রাখো, তোমার বাবার তো টাকা নেই, সুতরাং তুমি সেই স্বপ্ন দেখাটা বন্ধ করে দাও, আর এরপর থেকে কিন্তু এই মেজু কাকামুনি আর মেজু কাকিমুনির কাছে কোনো ব্যাপার নিয়ে আসতে যাবে না, আমরা কিন্তু তোমাদের আর কোনো পরোয়া করব না। এদিকে ঠাম্মি বলছে, আচ্ছা, তোমাদের এই আলোচনাগুলো বন্ধ করো, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা আমার কাছে আছে, সেটা হচ্ছে দুষ্টুর বিয়ে নিয়ে। তো তার বিয়েতে খরচপাতি কে কি হবে, কে কিভাবে কি করবে, কিছু ভাবনা চিন্তা করলে?
তখন বলছে যে খুব কম করে হলেও তো কিছু শাড়ি কিছু গয়না লাগবে। তখন জাহ্নবী বলছে যে আমরা তো সেদিন বললামই যে আমরা মানে গলার হার আর কানের দেব, তবে সেটা বেশ দামিই দেব, তবে এর থেকে বেশি আমরা কিছু আর করতে পারবো না, তাই বলছে। তখন আবার এটাও বলছে সাথে যে কেন, ওর তো দাদা আছে আরণ্যক চ্যাটার্জি, সে কোথায়, সে নিজের বোনের বিয়ের দায়িত্ব নেবে না? তখন কিন্তু গরিমা ওপর দিয়ে নেমে আসছে, বলছে তুমি সেই ব্যাপারে চিন্তা করো না জাহ্নবীদি, যখন আরণ্যক জানতে পারবে তার বোনের বিয়ের কথা, তখন আর কাউকে কিচ্ছু বলতে হবে না, ও নিজের কাঁধেই সমস্ত দায়িত্বটা নিয়ে নেবে, কাউকে কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। আর তাতেও যদি কম পড়ে তো আমার কিছু সেভিংস আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। তখন বরদা বলছে না না না, কাউকে কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু দিতে হবে না। বহুকাল আগে, মানে যখন বাবলু খুব ছোট, তো বাবা আমার পড়াশোনার জন্য আর কি, মানে আমি আর বাবা মিলে একটা জমি বিক্রি করেছিলাম, তো আমার পড়াশোনার জন্যই সেই টাকা পয়সাটা রাখা হয়েছিল, কিন্তু আমার তো আর পড়াশোনা হলো না, আর সেই টাকাতে কিন্তু আমি হাত দিইনি। তো সেটা কিন্তু পোস্ট অফিসের একটা স্কিমে বাবা জমা রেখেছিল, যেটা এখন প্রায় কয়েক লক্ষ টাকা হয়ে গেছে। তো সেই টাকার থেকেই কিন্তু দুষ্টুর বিয়েটা আরাম করে হয়ে যাবে, আর তাছাড়া আমারও তো কিছু সঞ্চয় আছে, তাই বলছে। তখন আরণ্যকের বাবা বলছে আমি তো সেই টাকাটার ব্যাপারে কিচ্ছু জানি না। বলে কেউই জানিস না তোরা, বাদ দে, সে বহুকাল আগেকার কথা। তখন বলছে না দাদা, সেই টাকাটা না হয় তুমি তোমার কাছেই রাখো, ওটা তুমি তোমার জমানো টাকা ওইসব তুমি তোমার কাছেই রাখো, আমার ওই টাকা থেকে কোনো কিছু লাগবে না। আমার তো সব কিছু তোমার জামাই নিয়েই নিল, তো আমিও কিন্তু অ্যাডভোকেট দীপ্তজিৎ চ্যাটার্জি, আমিও হারতে শেখেনি, আমিও এটা প্রমাণ করে দেব। এই বলে কিন্তু সেখান থেকে উঠে চলে যায়। আর চলে যাওয়ার পর এবার ঠাম্মি বলছে যে তোমাদের দাদুর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে নিয়ে চলো আর আমার ঘরে চলো, বড় ছেলে আর বড় ছেলের বউকে ডাকছে, বলছে জরুরি কিছু কথা আছে। এরপর দেখা যাচ্ছে রোশনাই আরণ্যককে মিষ্টি দিতে এসেছে, আরণ্যক নিজের ঘরে প্যাকিং করছে। তো বলছে যে তুমি কেন এলে, আর কেউ ছিল না? বলে কেন, আমি আসতে পারি না? বলে সেটা নয়, কিন্তু কেউ যদি দেখে যে তুমি একজন পরপুরুষের, মানে তুমি যেই বাড়িতে বিয়ে করে এসছো সেই বাড়িতে তুমি একজন পরপুরুষের ঘরে এসছো মিষ্টি দিতে, সেটা তো ওদের জন্য খুব ভালো ঠেকবে না, মানে ওরা ভালো চোখে নেবে না। তখন বলছে তাতে কি হয়েছে, পরিচয় তো হয়ে গেছে, তাছাড়া এই মিষ্টিটাই দিতে আসলাম আর কি, আপনি নিচে ভুলে গিয়েছিলেন। তারপরে বলছে যে আরণ্যক বলছে তুমি হঠাৎ করে দুদিনের চেনা একটা ছেলেকে বিয়ে করে নিলে? তখন রোশনাই বলছে আপনার কি মনে হয় যে বিয়েটা আমার কাছে সিরিয়াস? তখন আরণ্যক বলছে কিছু বুঝলাম না। বলে হ্যাঁ, আমার জীবনে যা যা হয়েছে, একবার মন্দিরে আপনার সাথে বিয়ে হলো, সেই বিয়েটাকে সবাই স্বীকৃতি দিল না, তারপরে আবার আপনার সাথে বিয়ের পিড়িতে আমি বসলাম, সেই বিয়েটাও আবার মান্যতা পেল না, কারণ বিয়েটাই হলো না, এরকম একটা ঘটনা ঘটে বসলো আপনার জীবনে, গরিমা দিদি প্রেগনেন্ট হয়ে গেল। তো আমার জীবনে তারপর এগুলোর ঘটনার পর আপনার কি মনে হয় যে বিয়েটা আমার কাছে খুব সিরিয়াস ম্যাটার? বিয়েটা আমার কাছে একটা ছেলে খেলা মাত্র, আর কিচ্ছু নয়। তখন আরণ্যক বলছে যা ঘটেছে তুমি তো পরিস্থিতিটা জানতে, যে কোনোটাই আমার ইচ্ছাকৃত হয়নি। তো বলছে ও, আপনি আমাকে বলেছিলেন যে আপনি গরিমা দিদিকে ভালোবাসেন না, আপনি আমাকে ভালোবাসেন, আর পরে দেখা গেল যে গরিমা দিদি কনসিভ করেছে। বলে হ্যাঁ দেখো, ও কনসিভ করেছে, হ্যাঁ সেটা একটা ফ্যাক্ট, কিন্তু আমি তোমাকে যেগুলো বলেছিলাম সেগুলো মিথ্যে নয়। বলে প্লিজ স্যারজি, আর এইসব কথা বলবেন না, আর আমার ভালো লাগছে না শুনতে। রোশনাই বলছে এই কথাগুলো আপনি আপনার কাছেই রাখুন, তখন আমি সবার সামনে এই কথাগুলো আপনাকে বলতে পারিনি, তাই এটাই বলতে এলাম যে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আয়ুষকে আপনি, মানে আমার অতীতের কথা কিছু বলবেন না। তখন বলছে তুমি যাকে বিয়ে করেছো তাকে তোমার অতীতের ব্যাপারে জানাবে না? তখন বলছে সেটা আমি বুঝে নেব। আপনি কি কি বলেছেন বলুন তো? বলছে আমি শুধু বলেছি তোমার সঙ্গে আমার কলকাতায় দেখা হয়েছিল। বলছে এই কথাগুলো বলার কোন দরকার ছিল? বলে আমি এমন কিছু বলিনি, আর তখন সিচুয়েশন এমন হয়েছিল, তোমাকে আমি হঠাৎ করে দেখেছি, আমার মনে অনেক কিছু চলছিল। মানে বলছে দেখুন, সামনে আপনার স্ত্রী আপনার বাচ্চাকে জন্ম দেবে, আপনি একটা বাচ্চার বাবা হতে চলেছেন, আপনি এরপরে বউ বাচ্চাকে নিয়ে সুখে সংসার করবেন, ভালো দিন আসছে আপনার জীবনে, আমার মতো মেয়ের কথা আপনি ভুলে যান, যে প্লিজ আপনি ভুলে যান। তখন আর্ণব বলছে সেটা যদি ভুলে যাওয়া সম্ভব হতো তাহলে তো। রোশনাই বলছে আর কি বলেছেন আয়ুষকে? তখন বলছে যে আর কিছুই বলিনি আমি সেরকম। রোশনাই এরপরে বলছে দেখুন স্যারজি, আমি শুধুমাত্র এই কটা দিন একটু শান্তিতে কাটাতে চাই, জীবনে তো অনেক ছুটলাম। আর্ণব বলছে কটা দিন মানে? তুমি তো বিয়ে করেছো, তুমি তো সারা জীবন থাকবে। আর্ণব বলছে দেখো রোশনাই, আয়ুষ খুব ভালো ভালো ছেলে, তুমি ওকে ঠকিও না। তখন রোশনাই বলছে কেন, এর আগে আমি আপনাকে ঠকিয়েছিলাম নাকি? আর্ণব বলছে না, সে কথা আমি বলতে চাইনি, তোমাকে শুধু এইটুকুই বলতে চাইছি আয়ুষ খুব ভালো ছেলে, ওর সাথে মন দিয়ে সংসার করো। তখন রোশনাই বলছে ও প্লিজ, অনেক ধন্যবাদ আপনাকে এই কথা বলার জন্য, আর বলতে যাবেন না। তখন বলছে যে আমি তোমার ধন্যবাদ পাওয়ার জন্য এই কথাটা বলিনি।
রোশনাই বলছে প্লিজ স্যারজি, এবার অন্ততপক্ষে আমার জীবনটা আমাকে বুঝে নিতে দিন। আরণ্যক বলছে বুঝেই তো নিয়েছো, সেই জন্য তো বিয়েটা করেছো। বলে হ্যাঁ করেছি, স্ত্রীর সম্মানও পেয়েছি। আরণ্যক বলছে এই বাড়ির যা নিয়ম কানুন, তুমি এই বাড়িতে থাকতে পারবে? কনজারভেটিভ একটা বাড়ি, প্রচুর রেস্ট্রিকশন রয়েছে, পারবে থাকতে? তোমার এত প্রতিবাদ করার তো দরকার নেই। রোশনাই বলছে মানে? একটা অল্প বয়সের মেয়ে, তাকে ধরে বেঁধে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেবে এই বাড়ির লোকজন? জীবনটা শেষ হয়ে যাবে, আমি মুখ বুঝে এটা দেখবো? না, এটা হতে পারে না স্যারজি। নিজের জীবন দিয়ে ভুগেছি, তাই আমার চোখের সামনে অন্য একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে এটা আমি কিছুতেই মেনে নেব না। আরণ্যক বলছে যে তুমি পারবে মেয়েটাকে বাঁচাতে? বলছে চেষ্টা তো করতে পারি স্যারজি, তাছাড়া জীবনে তো অনেক কিছুই পারিনি করতে। তখন আরণ্যক বলছে আমার মনে হচ্ছে তুমি শুধু মিষ্টি দিতে আসোনি, কিছু বলতে এসছো আমাকে। আর তখন রোশনাই বলছে যে হ্যাঁ, কিছু কথা বলতে এসেছি আমি আপনাকে। রোশনাই বলছে দেখুন, আমি নিচে তো সবার সামনে বললাম ঠিকই, কিন্তু আমি আপনাকে উপরে বলছি যে আপনি কিন্তু আর এই বাড়িতে আসবেন না, একদম আসবেন না। বলে কেন আসবো না? আয়ুষ আমার খুব ভালো বন্ধু, ও আমাকে ইনভাইট করেছে, তো ওর বাড়িতে আমি তোমার জন্য কেন আসবো না? তখন বলছে প্লিজ স্যারজি, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমার এই রিকোয়েস্টটা রাখবেন। আমি আর পুরনো কোনো কিছুর সঙ্গে জড়িয়ে যেতে চাইছি না। আরণ্যক বলছে যে ভয় পাচ্ছ নাকি? বলে ভয় আর কি পেলে হয় নাকি আমার জীবনে? তবে আমি বলছি না যে আমি ভয়কে জয় করে নিয়েছি, কিন্তু প্লিজ আমি আর জড়াতে চাইছি না এইসবে। তখন আরণ্যক বলছে দেখো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছুই লুকোনো ঠিক নয়, সব কিছু বলে দেওয়া উচিত। এভাবে ঠকিয়ে কাউকে আরও ভালোবাসা পাওয়া যায় না, ঠকানো উচিত নয়। তখন রোশনাই বলছে দেখুন, প্রত্যেক স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু একটা ইকুয়েশন থাকে, যেমন আপনার আর গরিমা দিদির মধ্যে আছে, কিন্তু বাইরে থেকে দেখে সেটা কেউ বুঝতে পারে না। ঠিক আমার আর ওনার সম্পর্কের মধ্যেও কিন্তু একটা ইকুয়েশন আছে, আর আপনি প্লিজ এগুলোর মধ্যে ঢুকতে যাবেন না, আর প্লিজ আমি যেটা বললাম সেই কথাটা রাখবেন। আরণ্যক বলছে আয়ুষ কিন্তু মেঘনাকে খুবই ভালোবাসে, মানে ভালোবাসতো, আর সেই ভালোবাসার জায়গাটা কিন্তু ও কাউকে দেবে না। তখন রোশনাই বলছে দেখুন, জোর করে আমি কারো ভালোবাসা আদায় করতে আসিনি, আর সবার কপালে যে ভালোবাসা জোটে এমনটাও তো নয়। তবে কি বলুন তো, কোনো কিছুর গ্যারেন্টিও থাকে না যে কে কখন কোন সিচুয়েশনে কাকে ভালোবেসে ফেলবে, মানে তাতেও না কারো হাত থাকে না, এরকম একটা কথা বলছে। তার থেকেও বড় কথা, আমি যদি ভালোবাসা নাও পেয়ে থাকি, এই ব্যাপারে তো আপনার মাথা ঘামানোর কোনো কথা নেই। বলছেন এই ভালোবাসার অভিজ্ঞতা তো, না পাওয়ার অভিজ্ঞতা আমার জীবনে তো প্রথম না, এর আগেও ঘটেছে। আমি ভেবেছি যে আমি ভালোবাসা পাবো, কিন্তু আমি পাইনি। আরণক বলছে ও, তার মানে তোমার সব ভালোবাসা এত তাড়াতাড়ি মুছে গেল? রোশনাই বলছে প্লিজ স্যারজি, এরপরে আপনি বলবেন না যে আপনি আমাকে ভালোবাসেন, কারণ তার সাথে হয়তো এটাও বলবেন যে গরিমা দিদি শুধু আপনার বাচ্চার মা হতে চলেছে। তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো যে আপনি ভালোবাসার অর্থটাই বোঝেন না। তো এরপরে রোশনাই বলছে আমি ভালোবাসা পাই না পাই, আপনি কিন্তু আমার মাঝখানে আর আসবেন না। আরণক বলছে দেখো, যদি ভগবান চান যে আমাদের আবার দেখা হবে, তাহলে তুমি বা আমি কেউই সেটাকে আটকাতে পারবো না। বলছে দেখো, আমি এখন আর নিজের কন্ট্রোলে নেই, আমি মনে করি যে যা করাচ্ছেন ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন, আমি ওনার উপরে সবটা ছেড়ে দিয়েছি। আর উনি চেয়েছেন বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে, না হলে কিন্তু তোমার সাথে আমার এভাবে দেখাটাও হতো না। আরণক বলছে দেখো তোমার ঈশ্বর কি করেন, এই বলে মিষ্টির প্যাকেটটা নেয়। তখন কিন্তু আয়ুষ চলে আসে তাদের ঘরে, এসে দেখে যে তার বউ, মানে বউ সেজে আছে মেঘনা এখানে। তো আরণক বলছে ওই যে উনি মিষ্টি দিতে এসেছিলেন। তখন আয়ুষ বলছে যে কেন, অন্য কেউ ছিল না বাড়িতে? রোশনাই বলছে না, আসলে মা বললেন তো, আর নামের মিষ্টি, আর আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই আর কি। বলছে নাকি চেনা লোকের সাথে কথা বলতে এসেছিলে। আরণক বলছে না না, আলাদা করে কথা বলার কি আছে? হ্যাঁ, উনি আমাকে দেখে একটু অবাক হয়েছেন, তোকে বললাম না কলকাতায় একবার আলাপ হয়েছিল, ওই সেই সব মিলেই আর কি। আয়ুষ বলছে যে আরণক বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস হয়ে যাবে। আর রোশনাইকে বলছে যে ওদিকে বাবু কাঁদছিল, ওকে সামলাতে গিয়ে আমার দেরি হয়ে গেল। রোশনাই বলছে ও আচ্ছা, বাবু উঠে গেছে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে আরণ্যককে প্রণাম করে চলে যায়। আরণ্যকও কিন্তু নমস্কার জানায় আর তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে। এরপরে আবারও আরণ্যককে বারবার করে আসার জন্য বলে দেয়। পরে আয়ুষ বলছে আরণ্যক তুই মেঘনাকে ঠিক কতটুকু চিনিস? তোকে বলেছিলাম তো যে একবার আলাপ হয়েছিল। আয়ুষ বলছে হ্যাঁ, যতটা চিনলে একটা নতুন বউ তোর ঘরে চলে আসতে পারার কথা। এরপরে আরণ্যক অবাক হলে আয়ুষ বলছে আরে আমি জাস্ট জোক করছিলাম, চল চল। বাবু বলছে চল, দেরি হয়ে যাবে। এই বলে আয়ুষ বেরোয় আর আরণ্যক ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর হ্যাঁ, আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে বন্ধুরা। টাটা।